গুড আফটারনুন স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। মিসও ভালো আছি। গত ক্লাসে তোমাদের বিজ্ঞানের যে টপিকের উপরে ক্লাস নিয়েছিলাম, আমি একটা চ্যাপ্টারে আলোর ঘটনা শেষ করেছি। আমি একটু রিভিউ করছি। ক্লাসগুলোতে এই কারণে প্রথমবারে রিভিউ করি, যার কারণে তোমাদের মনে পড়ে যায় যে তোমরা কি ক্লাসগুলোতে কি পড়ছো। আমি আশা করছি যে তোমরা ক্লাসগুলো দেখেছো। তো আলোর ঘটনা আমি শেষ করেছিলাম, ওখান থেকে আমি তোমাদেরকে এমসিকিউ লিখতে বলেছিলাম। যখন স্কুল খুলবে আমি খাতাগুলো কিন্তু নিব এবং নেওয়ার পরে কিন্তু চেক করে দেখব যে তোমরা চ্যাপ্টার ওয়াইজ বাড়ির কাজগুলো করছো কি না। কারণ তোমরা যদি এগুলো ফেলে রাখো, দেখা যাচ্ছে তোমরা খুবই রেজাল্ট সেকেন্ড টার্মে আমি খাতাগুলোতে বারবার দেখছি তোমরা অর্ধবার্ষিক পরীক্ষায় কিন্তু এমসিকিউ ভালো করো নাই। এমসিকিউতে তোমরা পড়োনি বলে রিডিংটা পড়ো না। প্রশ্ন মিস কিন্তু বই থেকে করেছিলাম, কিন্তু রিডিংয়ের কারণে তোমরা অনেকগুলো ওইখানে নাম্বার কম পেয়েছো। সৃজনশীলে মোটামুটি তোমরা আনসার করে পেলেও ওই এমসিকিউটা তোমাদেরকে টেনে আসতে পারেনি। তো এখন আমি এমসিকিউটার উপরে বেশি জোর দিচ্ছি, কারণ বারবার যদি রিডিং না পড়ো তাহলে দেখা যাবে এই জিনিসগুলো তোমাদের ল্যাগিংসটা থেকেই যাচ্ছে। তো আমি কিন্তু অবশ্যই খাতাগুলো চেক করে দেখব যে আমি কিন্তু দুইটা চ্যাপ্টার শেষ করেছি, অধ্যায় 8 এবং অধ্যায় 9। এই দুইটা অধ্যায়ের উপরে আমি কিন্তু এখনও বহু নির্বাচনী প্রশ্ন তোমাদেরকে দিয়ে তৈরি করাচ্ছি। আমি কিন্তু এখনও বহু নির্বাচনী নিজে কিন্তু তোমাদেরকে নোট দিইনি। তা আমি যখন দিব তখন সেটা আমি চাচ্ছি খাতায় যদি নোট থাকে তাহলে ওটা তোমাদের কি রিভিশন হয়ে যাবে। তো আজকে গত ক্লাসে আলোর ঘটনার মধ্যে অনেক ধরনের পরীক্ষা পড়েছিলাম। নতুন একটা প্রশ্ন পড়েছিলাম, সরল পেরিস্কোপ। তোমাদের বইয়ে প্রশ্নটা আছে সরল পেরিস্কোপের গঠন বর্ণনা করো। সরল পেরিস্কোপের গঠন যখন বর্ণনা করছো তখন ওখানের মধ্যে চিত্রটা অবশ্যই আঁকতে ভুলবে না। পাশে চিত্রটা অবশ্যই দিতে হবে। ডান দিকে যদি চিহ্নিতকরণ থাকে অবশ্যই চিহ্নিতকরণ করবে। তো ওটা হচ্ছে তোমাদের জন্য একটা নতুন টপিক ছিল। ওইটা তোমরা জাস্ট এমনি রিডিং করে বারে বারে পড়ে ফেলবে, মুখস্থ করে ফেলবে। ওইটা এখন আমি যেহেতু তোমরা উঁচু ক্লাসে যখন যাবে, সায়েন্স নিয়ে যখন পড়বে, তখন এই পেরিস্কোপটা তোমরা প্র্যাকটিক্যালে দেখতে পাবে। তো আপাতত ওটা মুখস্থ করে শিখে ফেলো, ওটা খুবই ইম্পর্ট্যান্ট। এর পরের অধ্যায়ের ক্লাসে যেটা ছিলাম সেটা ছিলাম অধ্যায় 10, নতুন চ্যাপ্টার ধরেছিলাম। নতুন চ্যাপ্টারে গত ক্লাসে কি পড়েছি? গতি পড়েছি। গতি কেমন, স্থিতি কেমন, চলন গতি কেমন, ওই গতিগুলো নিয়ে আমরা আশা করছি বুঝতে পারছি যে সময়ের সাপেক্ষে চলনের যে পরিবর্তন বা সময়ের সাথে পারিপার্শ্বিকের যে অবস্থানের পরিবর্তন, সেটার উপরেই কি গতিটা নির্ভর করে। আশা করছি ওখান থেকেও তোমরা এমসিকিউগুলো রেডি করেছো। অনেকে প্রশ্ন করে থাকো, যখনই কল করি বা যখনই তোমাদেরকে প্রশ্ন করা হয় তখন জিজ্ঞেস করো এমসিকিউ কি। এমসিকিউ বাংলা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, ঠিক আছে? টিচাররা ওটাকে ইংলিশে শর্টকাটে লিখে মাল্টিপল কোয়েশ্চান, তো মাল্টিপল চয়েস কোয়েশ্চান, তো এটাকে সংক্ষিপ্ত আকারে এমসিকিউ লিখে। তো এখন যেটা আজকের টপিকে চলে যাচ্ছি, আজকের টপিকে আমরা ক্লাস নিচ্ছি অধ্যায় 10। তো অধ্যায় 10 আশা করছি সবাই বই খুলেছো। তোমাদের বইয়ের পেজ হচ্ছে 84 এবং 85। এখন আমরা প্রথমে পড়ব 84 পৃষ্ঠা। হ্যাঁ, 84 পৃষ্ঠায় আমরা গত ক্লাসে প্রসঙ্গ কাঠামো পর্যন্ত শেষ করেছিলাম। প্রসঙ্গ কাঠামোটা কি ছিল একটু আমি আবার রিভিউ করছি। দেখো, যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতি বা স্থিতি পরিমাপ করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতি বা স্থিতি পরিমাপ করা হয় তাকে বলা হচ্ছে কি? প্রসঙ্গ কাঠামো। তাহলে স্থিতি বা গতি পরিমাপ করা হয় সেটাকে বলা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এখন প্রসঙ্গ কাঠামোর উপরে নির্ভর করবে গতি বা স্থিতির পরিমাপ। আজকে পড়াবো নানা প্রকার গতি, এবং অনেক ধরনের গতি আছে। এখানে আমাদের কাছে আছে 5 ধরনের গতি। 5 ধরনের গতিগুলো আমরা একটু খাতায় লিখে পড়বো, যাতে আমাদের কি শিক্ষা এখনই হয়ে যায়। তাহলে তোমরা আমার সাথে লিখবা বিভিন্ন প্রকার গতি। তো বিভিন্ন প্রকার গতি আমরা লিখে 5 রকমের নাম, আরও ধরনের গতি আছে, তো আগে 5 প্রকারের আমরা পড়ব। তাহলে বিভিন্ন প্রকার গতির মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি? চলন গতি। ওকে, চলন গতি, যেটা আমরা গত ক্লাসে একটু কি পড়েছিলাম। ফার্স্টে আমার কি? চলন গতি। 2 নাম্বার হচ্ছে ঘূর্ণন গতি। আমি একটু গত ক্লাসেও তোমাদেরকে নামগুলো পড়ে দিয়েছিলাম, এখনও পড়াচ্ছি। দেখো, ঘূর্ণন গতি। তারপর আছে জটিল গতি। জটিল গতি। 4 নম্বরে আছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি। 5 নম্বরে আছে
স্পন্দন গতি বা দোলন গতি, স্পন্দন গতি বা দোলন গতি। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। বিভিন্ন প্রকার গতির মধ্যে কি কি আছে? চলন গতি আছে, ঘূর্ণন গতি আছে, জটিল গতি আছে, পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি বা দোলন গতি। স্পন্দন গতির আরেকটা নাম হচ্ছে কি? দোলন গতি। তাহলে এই জিনিসটা সবার কাছে কিন্তু ক্লিয়ার হতে হবে। আমি গতি ভিতরে যাওয়ার আগে নামগুলো তোমরা একবার খাতায় লিখে ফেলার পর দেখি একটু পড়ে ফেলো তো। আশা করছি এই 5টা নাম তোমাদের পড়া হয়ে গেছে। তো আজকে এখন আমরা বিভিন্ন প্রকার গতি, এই 5 প্রকারের গতির ব্যাখ্যা পড়ব এবং বুঝে এগুলো কি এখনই মাথায় ঢুকায় নেব। যদি কোনো কারণে না বুঝে থাকো, আমার ক্লাসটা তোমরা বারে বারে দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে তোমাদের কাছে এই যে এখানে উদাহরণগুলো কি বলেছে, আমার ক্লাসের সাথে যদি বই নিয়ে সামনে পড়ো তাহলে এটা আরও বেশি ক্লিয়ার হবে। তাহলে দেখো চলন গতি কি। মনে করো একটা বাক্স কাঠের মেঝের উপর দিয়ে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। একটা বাক্স কাঠের মেঝের উপর দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছ। তুমি একটা বাক্স কাঠের মেঝে, বাসার মধ্যেই সেটা করতে পারো, কাঠের মেঝের উপরে কি, কাঠের মেঝের উপর দিয়ে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। এক্ষেত্রে এখানে চিত্রটা আছে, তোমরা একটু চিত্রটা খেয়াল করো, চিত্রটার মধ্যেই আছে। এক্ষেত্রে বাক্সের এ বিন্দু থেকে বি বিন্দু সরে গেছে এবং সি বিন্দু চলে গেছে ডি বিন্দুর উপর। তাহলে একটা পরীক্ষার মধ্যে আমি যদি চিত্রটা এঁকে প্র্যাকটিস করি, তাহলে আশা করছি আমি তোমাদেরকে এঁকেই বুঝাই, তাহলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। একটু দেখার চেষ্টা করো। এটা একটা চলন গতি। এখানে বাক্স দুইটা বাক্স, এটা হয়তো কাঠের মেঝে। এখানে বলছি কি, এক্ষেত্রে বাক্সের এ বিন্দুটা কোথায় চলে গেছে? বি বিন্দুতে সরে গেছে। কোথায় সরে গেছে? বি বিন্দুতে। আর সি বিন্দুটা কোথায় চলে গেছে? ডি বিন্দুতে চলে গেছে। সি বিন্দু চলে গেছে ডি বিন্দুর উপর। এখানে আমি গতিটা দেখাচ্ছি। তারপর দেখো এই সকল বিন্দু একই মাপ বরাবর একই দূরত্ব সিডি পরিমাণ সরে গেছে। এটা দূরত্বটা একইভাবে একই পরিমাপে একই দিক করে কি সরে যাচ্ছে। দূরত্বটা একই হবে এবং পরিমাপটাও কি একই হবে। বুঝতে পারছো? আমি বুঝাতে পারছি? মানে এ থেকে যদি বি বিন্দুর দূরত্ব একই হয়, সি থেকে ডি এর দূরত্বও কি একই হবে। এটা যদি এ থেকে বি বিন্দুর উপরে যায় বা সি থেকে ডি বিন্দুর উপরে সরে যায়, তাহলে এ বিটা মানে সি বিন্দু দূরত্ব সিডি পরিমাণ এ বি দূরত্বর কি সমান হবে। এটাই হচ্ছে কি চলন গতির উদাহরণ। মানে চলন গতির ক্ষেত্রে দুইটা দূরত্ব কি সমান থাকবে। একটা আরেকটার উপরে যদি সরে আসে তাহলে তার গতিটা কি সমান হয়ে যাবে। আশা করছি একটু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। চলন গতি নিয়ে আশা করি তোমাদের মাথায় এটা ঢুকে গেছে। তাহলে পরের পেজে আসো, 85 পৃষ্ঠায়। চলন গতি হলো সেই গতি যেখানে কোনো বস্তু এমনভাবে চলে যে এর সকল কণা বা বিন্দু একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে। আমরা আজকে একটা প্রশ্নের উত্তর শিখে গেলাম। চলন গতি কি? চলন গতির মধ্যে যেখানে এমন কোনো বস্তু যেটা এমনভাবে চলবে যেমন সকল কণা এবং বিন্দু একই সময়ে একই দিকে সমান দূরত্ব কি অতিক্রম করে, যেটা আমি বলেছি একই দিক অতিক্রম করবে, একই সময়ে যাবে, সমানভাবে অতিক্রম করবে। পরিমাপটা কি সময় পরিমাপ সবই কি সমান থাকবে। কাজ একটা দিয়েছে, কাজটা তোমরা দেখো। একটি ইট সংগ্রহ করো। তোমাদের শ্রেণীকক্ষের টেবিলের উপর ইটটি একটি নির্দিষ্ট বিন্দু এতে রাখো। শ্রেণীকক্ষে যদি আসো তাহলে এটা শ্রেণীকক্ষের উপর ইটটা একটা মাপে রাখবে, যেটার নাম দেওয়া হচ্ছে এ বিন্দু। চক দিয়ে দাগ দিয়ে ইটের সামনের ও পিছনের প্রান্ত টেবিলের দিকে চিহ্নিত করো। মানে ইটটা যেখানে বসাবা সেখানে সামনের এবং পেছনের দিক কি করতে বলছে? চিহ্নিত করতে বলেছে। তারপর এখন বস্তুটিকে সামনের দিকে ঠেলে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কি বলছে? নিয়ে যেতে বলছে। ইটটাকে তুমি সামনের দিক থেকে ঠেলতে থাকো, সেটা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত নিয়ে যাও। এবার টেবিলে চিহ্নিত ইটের সামনের প্রান্ত থেকে ইটের নতুন অবস্থানের সামনের প্রান্ত এবং শেষ প্রান্ত পর্যন্ত মেপে দেখো। তোমার আগে যে দূরত্বটা তুমি ইটে বসিয়েছো সেই দূরত্বটা একটা চিহ্নিতকরণ করেছো না? তারপরে এটাকে যে সামনে ঠেলে নিয়ে গেছো, সামনে ঠেলে নিয়ে আসার পর যে জায়গায় তাকে দাঁড় করিয়েছো বা রেখেছো তার সামনের বিন্দু এবং পিছনের বিন্দুটা কি মানে চিহ্নিতকরণ করে রাখতে বলেছে বা মেপে দেখতে বলেছে।
দেখা যাবে দুটি দূরত্ব কি সমান। তুমি যতটুক পর্যন্ত এটা আগেরটা মেপে রেখেছো সামনের প্রান্ত, এটা যেখানে গিয়ে থেমেছে সেটা যে দূরত্বটা তুমি রেখেছো, দেখবা যে স্কেল দিয়ে যদি পরিমাপ করো তাহলে দুটোটা দূরত্বই কি সমান। এরকম মধ্যবিন্দু থেকে মধ্যবিন্দু মাপলে দূরত্ব একই পাবে। টেবিলের ড্রয়ারের গতি, ঢালু তল দিয়ে কোনো বাক্স পিছলে পড়ার গতি, লেখার সময় হাতের গতি, এগুলি সবই কি চলন গতি। আন্ডারলাইন করো। চলন গতির উদাহরণ আসতে পারে কি কি বলেছি? টেবিলের ড্রয়ারের গতি, ঢালু তল দিয়ে কোনো বাক্স পিছলে পড়ার গতি, লেখার সময় হাতের গতি, এগুলি সবই কি চলন গতি। চলন গতিকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সরল গতি, দুই হচ্ছে বক্রগতি। ইজিলি ভাবে আমরা সরল গতি বলতে পারি, যেটা সরল রেখায় চলে সেটা হচ্ছে কি আমরা তখন আমাদের হাত কখনো সোজা বা সরলরেখা যায়, আবার কখনো বক্ররেখায় যায়। যেটা সরলভাবে যাবে সেটা হচ্ছে সরলরৈখিক গতি, আবার যেটা বক্রপথে চলে সেটাকে কি বলা হয়? বক্রগতি বলছে। তাহলে চলন গতির মধ্যে আমরা বুঝতে পেরেছি চলন গতির ক্ষেত্রে দূরত্ব এবং সময়ের পরিমাপটা সমান থাকবে। চলন গতি হচ্ছে দুই প্রকার, সরল গতি, দুই হচ্ছে বক্রগতি। সরল গতি হচ্ছে যেটা সরল রেখায় চলবে সেটা হচ্ছে সরল গতি, এবং দুই নাম্বার হচ্ছে বক্রগতি, যেটা বাঁকা পথে চলে সেটা হচ্ছে কি বক্রগতি। আশা করছি এগুলো তোমাদেরকে চিত্র এঁকে সরলরেখা তো রেখা চিনো, আর বক্ররেখা হচ্ছে বাঁকা পথে। ঠিক আছে, এবার চলে যাচ্ছি ঘূর্ণন গতি। পার্ট 5-এ আসো। ঘূর্ণন গতি, ঘুরে যে গতিটা ঘুরবে সেটাকে কি বলা হয়? ঘূর্ণন গতি বলছে। তোমার শ্রেণী কক্ষে সিলিং ফ্যানের গতি লক্ষ্য করো। বাসায় থেকেও তোমরা ফ্যানটার দিকে তাকালে ফ্যানটা ঘুরছে, সেটা কি ঘূর্ণন গতি। চিত্রটি দেখো, এখানে ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখার ব্লেডের ঘূর্ণনের ফলে ক বিন্দু ক রেফ বিন্দুতে এবং খ বিন্দু খ রেফ বিন্দুতে এবং গ বিন্দু গ রেফ বিন্দুতে স্থানান্তরিত হয়েছে। তুমি চিত্রটার মধ্যে খেয়াল করলে দেখবা, যখন আমি বাসায় থেকে শ্রেণীকক্ষ বাদ দাও, বাসায় তোমরা ফ্যানটা চালিয়ে দেখো, ফ্যানের মধ্যে তিনটা পাখা। এখন তিনটা পাখাগুলো কি দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। ওই তিনটা পাখার মধ্যে অনেকগুলো পাখার সৃষ্টি হচ্ছে, মানে দূর থেকে দেখলে মনে হবে যে ওখানের মধ্যে অনেকগুলোই কি পাখা ঘূর্ণমান অবস্থান আছে। তো এগুলো একজন থেকে আরেকজনে কি স্থানান্তরিত হচ্ছে, মানে লাফালাফি করে যাচ্ছে, স্থান বদলাচ্ছে। পাখার সকল বিন্দু একই পথে চলেনি, কিন্তু প্রতিটি বিন্দুর পাখার কেন্দ্রের চারিদিকে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্তাকার পথেই চলছে। এগুলো কিন্তু একই পথে যাচ্ছে না। তুমি নির্দিষ্টভাবে যদি এক নাগারে দেখতে থাকো, এগুলো একইভাবে যাচ্ছে না, এগুলো বিভিন্নভাবেই কি চলছে, কিন্তু তারা কি বৃত্তাকার ভাবে ঘুরছে, বৃত্ত আকারেই কি বৃত্ত পড়েছো তোমরা জ্যামিতিতে ক্লাস 5-এ। বৃত্তের ব্যাসার্ধর মেপেইটা কি এটা ওইভাবে বৃত্তটা ঘুরে। হ্যাঁ, তাহলে ওইভাবেও ফ্যানের পাখাটা কি ঘুরছে। তাহলে এখানে পাখার এই গতি হলো কি ঘূর্ণন গতির উদাহরণ। পাখারে বৈদ্যুতিক পাখা চালিয়ে ঘূর্ণন গতি পর্যবেক্ষণ করো, যেটা এখন মিস উদাহরণ দিয়ে বলেছি। তাহলে একটা জিনিস খেয়াল রাখবে, যখন পাখাটা ঘুরছে তখন তুমি কিন্তু ভালোভাবে যদি লক্ষ্য করো, এগুলো কিন্তু একই পথে ঘুরছে না, কিন্তু একইভাবে না ঘুরেও বৃত্তাকারভাবে, মানে কি ব্যাসার্ধের আকারে ঘুরছে। বৃত্তাকার কি ব্যাসার্ধের বৃত্তাকার পথেই কি চলছে। তাহলে পাখার এই গতি হলো কি, তাহলে এটাই হচ্ছে কি ঘূর্ণন গতির উদাহরণ। এটা কি ঘূর্ণন গতির উদাহরণ। এবার আমরা পড়ব জটিল গতি। জটিল গতি কি দেখো, তোমরা সাইকেলের চাকার গতি লক্ষ্য করছো নিশ্চয়ই। সাইকেলের চাকা ঘুরতে ঘুরতে অগ্রসর হয় বা পথ চলে। সাইকেলের চাকা ঘুরতে ঘুরতে অগ্রসর হয়ে কোথায় যায়? পথে চলে। এই গতি যেমন ঘূর্ণন আছে তেমন কি চলনও আছে। এই গতিকে বলা হয় ঘূর্ণন চলন গতি বা জটিল গতি। তাহলে জটিল গতির আরেক নাম হচ্ছে ঘূর্ণন চলন গতি বা জটিল গতি। তাহলে সাইকেলের চাকার গতি হচ্ছে ঘূর্ণন চলন গতি বা জটিল গতি, নট ঘূর্ণন গতি। খেয়াল রাখবে, ঘূর্ণনের গতির সাথে সাইকেলের চাকা ঘুরতে ঘুরতে কিন্তু পথে অগ্রসর হয়, তাই এটার নাম হচ্ছে জটিল গতি। তাহলে এই গতিকে ঘূর্ণন চলন বা জটিল গতি বলে। গাড়িতে যাওয়া বলের গতি, তোমাদের বইয়ের হচ্ছে 86 পৃষ্ঠা, এখন আমি 86 পৃষ্ঠায় আছি। গাড়িতে যাওয়া বলের গতি, তারপর হচ্ছে ড্রিল মেশিনের গতি। ড্রিল মেশিনের গতি বুঝতে পেরেছো? বাসায় যখন কাজ করা হয় আমরা মিস্ত্রিকে ডাকি, ড্রিল করাই না,
ড্রিল করালে তখন সেটাকে বলা হয় ড্রিল মেশিনের গতিটাও কি ঘূর্ণন চলন গতির উদাহরণ বা জটিল গতির উদাহরণ। চাকা দুটি কি করছে? ঘুরছে। চাকা কিসের চারদিকে ঘুরছে? চাকা কি কোনো দূরত্ব অতিক্রম করছে কি? চাকা দুটি এদের কেন্দ্রবিন্দু চারদিকে ঘুরতে থাকে এবং প্রতিবারই কিছুটা দূরত্ব অতিক্রম করে। এখানে ঘূর্ণন গতি ও চলন গতি একসাথেই কাজ করছে। এই গতি চলন ঘূর্ণন গতির উদাহরণ। তাহলে প্রশ্নগুলো আসছে কিন্তু আমরা যখন সাইকেল চালাচ্ছ তোমরা, কিন্তু সাইকেলের চাকার মধ্যে যে এটা যাচ্ছে বা পথে অতিক্রম করছে এই প্রশ্ন কিন্তু আমাদের আসে নাই। বিজ্ঞানী আমাদেরকে এই প্রশ্নগুলো কি তৈরি করে দিচ্ছে। তাহলে চাকা কিসের চারদিকে ঘুরছে? চাকা কি কোনো দূরত্ব অতিক্রম করছে? আর চাকা দুটি এদের কেন্দ্রবিন্দুর চারদিকে যে ঘুরতে থাকে এবং প্রতিবারই কিছুটা দূরত্ব অতিক্রম করে, সেখানে এই দুটা গতি একসাথে কাজ করে বলেই এটাকে বলা হয় ঘূর্ণন চলন গতির উদাহরণ। তাহলে আজকে আমরা কয়টা গতি সম্পর্কে পড়েছি? আজকে আমরা 3-4টা গতি সম্পর্কে পড়েছি। তিনটা গতির মধ্যে আমি ক্লাসটা আরেকবার রিভিউ করছি, তোমরা একটু, আমি শর্টকাটে বলছি। দেখো, আমার ফার্স্টের গতি ছিল চলন গতি, ঠিক আছে? চলন গতিগুলো কি কি দেখো। চলন গতি হচ্ছে একটা বাক্স, কাঠের বাক্স যদি ঠেলে নিয়ে যাও তাহলে একটা বৃত্ত এটা একই সমান দূরত্বে অতিক্রম করবে। আর ঘূর্ণন গতিটা হচ্ছে, ফ্যানের গতিটা হচ্ছে ঘূর্ণন গতি, যেটা বৃত্তাকার ব্যাসার্ধ বরাবরই কি ঘুরছে। আর ঘূর্ণন চলন গতি বা জটিল গতি হচ্ছে কি সাইকেলের চাকার গতি বা ড্রিল মেশিনের গতি, এগুলো হচ্ছে কি ঘূর্ণন চলন গতির উদাহরণ। তাহলে এই তিনটা গতির উদাহরণ এবং কি বলেছি ভালো করে রিডিং করবে। এখন আমি ক্লাস শেষ করার পর তোমরা যখন দেখবে এটা আরেকবার রিভিশন দিয়ে দিলে তোমাদের জন্য কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি ডায়েরি লিখে দিব, একটু লিখে নেবে। তাহলে দেখো, অধ্যায় 10 পৃষ্ঠা 84, 85, 86 থেকে 20টি বহু নির্বাচনী তোমরা তৈরি করবে। তিনটা গতি পড়িয়েছি, ওই তিনটা গতি থেকে অনেকগুলো এমসিকিউ বের হয়। তোমরা যদি 20টারও উপরে পারো তাহলে লেখার চেষ্টা করবে। আমি বুঝাতে পারছি? শুধু যে 20টাই করতে পারো সেটা না, 20টার উপরেও যদি এমসিকিউ তোমরা বের করতে পারো তাহলে বাড়তিও লেখার চেষ্টা করবে, কোনো সমস্যা নেই। বাড়তি লিখলে 20টায় যে লিখতে হবে এমন কোনো কথা নেই। আমি জাস্ট টাস্ক দিয়েছি 20টা করার জন্য, 20টার বাড়তি হলে আরও ভালো কথা, তোমাদের নোট হয়ে যাচ্ছে, তোমরা যে রিডিং পড়েছো সেটা মিস বুঝতে পারবো, ঠিক আছে? তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, বাসায় নিরাপদেই থাকবে, আর ঘরের বাইরে বের হবে না, বাসায় থেকে পড়ালেখাটা সুন্দর করে চালিয়ে যাবে। ধন্যবাদ।